50 বছরের লায়লা যখন 18 বছরের টিকটকার মামুনের গলায় মাদা পরিয়েছিল, তখন ভালোবাসার নামে জন্ম নিয়েছিল এক জটিল সম্পর্কের বীজ। বাসর রাতে যে স্বপ্নের জাল বুনেছিল মামুন, তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। টিকটকের ঝলমলে আলোয় ঝলসে যাওয়া এক তরতাজা জীবনের করুণ গল্প। লায়লা বেগমের বয়স যখন 50 ছুঁই, তখন তার জীবন এক অদ্ভুত শূন্যতা আর অপ্রাপ্তিতে ভরা ছিল। স্বামীকে তিনি বহু আগেই ডিভোর্স দিয়েছিলেন। তিক্ততা আর অপ্রাপ্তি নিয়েই সেই অধ্যায়ের সমাপ্তি। ঢাকা শহরে তার ব্যক্তিগত প্রচেষ্টায় বড়া কয়েকটি বাড়ি, ব্যাংক ভর্তি টাকা, দামি আসবাব আর বিলাসবহুল জীবনযাপন সবকিছু থেকেও যেন কিসের একটা গভীর অভাব তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল। এই অভাব মেটাতেই তিনি আশ্রয় নিয়েছিলেন টিকটকের রঙিন দুনিয়ায়। নতুন নতুন ট্রেন্ড, লাইভ ভিডিও আর কম বয়সী ছেলেদের উচ্ছলতা তাকে এক নতুন ঝলমলে জগতের সন্ধান দিয়েছিল, যেখানে তার বয়স বা একাকিত্ব কোনো বাধা ছিল না। তিনি এখানে নিজেকে একজন তরুণী ভাবার চেষ্টা করতেন, উপভোগ করতেন মানুষের মনোযোগ আর ভার্চুয়াল দুনিয়ায় নিজের প্রভাব। তার প্রোফাইলে ছিল লক্ষ লক্ষ ফলোয়ার, আর তার পোস্টগুলোতে ভাসত হাজারো লাইক ও কমেন্ট। একদিন টিকটকের পাতায় স্ক্রোল করতে করতে তার চোখ আটকে গেল মামুনের উপর। মামুনের বয়স তখন মাত্র 18। সে ময়মনসিংহ জেলার এক প্রত্যন্ত গ্রামের ছেলে। চোখে অদম্য স্বপ্ন আর বুকে সীমাহীন সরলতা। বাবা মারা যাওয়ার পর অভাবের সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছিল। ছোট বোনদের পড়াশোনার খরচ, মায়ের অসুস্থতা আর প্রতিনিয়ত অভাবের কষাঘাত সব মিলিয়ে এক হতাশাময় জীবন তার একমাত্র বিনোদন ছিল টিকটকে নিজের মন ভালো করার জন্য গান গাওয়া, ছোট ছোট হাসির ভিডিও বানানো। লায়লার কাছে মামুনের নিষ্পাপ মুখ আর সহজই আচরণ খুব আকর্ষণীয় মনে হলো। লায়লা তার ভিডিওতে নিয়মিত কমেন্ট করতেন, লাইক দিতেন, মাঝে মাঝে ভার্চুয়াল উপহারও পাঠাতেন। মামুনেরও ভালো লাগতো এই বয়স্ক নারীর মনোযোগ। সে বুঝতে পারত না এই মনোযোগের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন উদ্দেশ্য, এক জটিল পরিকল্পনা যা তার জীবনকে উলটপালট করে দেবে। কয়েকদিনের মধ্যেই টিকটকের কথোপকথন চলে এলো হোয়াটসঅ্যাপে। লায়লা মামুনের ব্যক্তিগত জীবন, পারিবারিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। তার দুঃখ কষ্টের কথা, আর্থিক টানাপড়নের কথা শুনে লায়লার মনে এক অদ্ভুত পরিকল্পনা দানা বাঁধতে শুরু করলো। তিনি মামুনকে বিভিন্নভাবে সাহায্য করার প্রস্তাব দিলেন। প্রথমে অল্প অল্প করে বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা পাঠালেন, যা মামুনের পরিবারের জন্য ছিল বিশাল এক স্বস্তি। এরপর তাকে ভালো মানের একটি স্মার্টফোন কিনে দিলেন, যাতে সে ভালোভাবে টিকটক করতে পারে এবং তাদের যোগাযোগ সহজ হয়। মামুনের সরল মনে লায়লার প্রতি এক ধরনের ভক্তি আর কৃতজ্ঞতা জন্মালো। সে ভাবতে শুরু করলো লায়লা হয়তো তার জন্য একজন দেবদূত। অবশেষে লায়লা তাকে ঢাকায় এসে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানালেন। মামুন সরল বিশ্বাসে আর আর্থিক মুক্তির আশায় লায়লার ফাঁদে পা দিল। সে ভাবল, এত ভালো মানুষ হয় নাকি? বিধাতা হয়তো তার জীবনে এই দেবদূতকে পাঠিয়েছেন। তার গ্রামের বন্ধুরা, এমনকি তার মাও কিছুটা সাবধান করলেও মামুন তাদের কথায় কান দেয়নি। সে তখন লায়লার দেওয়া রঙিন স্বপ্নে বিভোর ছিল। ঢাকায় আসার পর মামুনের চোখ ধাঁধিয়ে গেল লায়লার জাঁকজমক আর বিলাসবহুল জীবনযাপন দেখে। লায়লা তাকে নিজের গুলশানের ফ্ল্যাটেই থাকার ব্যবস্থা করে দিলেন, যা ছিল মামুনের গ্রামের বাড়ির ধারণার বাইরে। দামি রেস্তোরাঁয় খাওয়ানো, নামি দামি শপিং মল থেকে পোশাক কিনে দেওয়া, ঢাকা শহরের দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো, সব কিছুই মামুনের কাছে এক স্বপ্নের মতো মনে হলো। সে যেন এক জাদুর রাজ্যে এসে পড়েছে, যেখানে অভাব বলে কোনো শব্দ নেই। লায়লা একদিন খুব আবেগের সাথে মামুনকে বললেন, মামুন, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার সরলতা, তোমার নিষ্পাপ মুখ দেখে আমার মন ভরে যায়। আমার জীবনে তোমার মতো একজন সঙ্গীর খুব প্রয়োজন ছিল। আমি আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? মামুন প্রথমেই প্রস্তাব শুনে রীতিমতো চমকে উঠল। লায়লার বয়স তার মায়ের থেকেও অনেক বেশি। সমাজে এই সম্পর্ক কিভাবে নেবে? কিন্তু লায়লা তাকে বোঝালেন যে ভালোবাসা কোনো বয়স মানে না, মনের মিলনই আসল। তাছাড়া লায়লা তাকে প্রতিজ্ঞা করলেন যে বিয়ের পর তার সব অভাব দূর হয়ে যাবে। সে শহরে নিজের নামে বাড়ি গাড়ির মালিক হবে। তার পরিবারেরও দায়িত্ব লায়লা নেবেন। টাকার লোভ, অনিশ্চিত ভবিষ্যৎ থেকে মুক্তির আশা আর লায়লার মিষ্টি কথায় মামুন গলে গেল। সে ভাবল, গ্রামের অভাবী জীবন থেকে মুক্তি পাওয়ার এটাই হয়তো শেষ সুযোগ। সে দ্বিধা কাটিয়ে হ্যাঁ বলে দিল। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ঘটা করে তাদের বিয়ে হয়ে গেল। লায়লার পরিবারের দু একজন দূর সম্পর্কের আত্মীয় ছাড়া আর তেমন কেউ উপস্থিত ছিল না। মামুনের পরিবারকে অবশ্য লায়লা খুব বেশি কিছু জানানোর সুযোগ দেননি। শুধু বলেছিলেন যে তিনি একজন ধনী মহিলার সাথে বিয়ে করছেন এবং তারা বেশ ভালো আছেন। কাবিননামায় মোটা অঙ্কের দেনমোহর ধার্য করা হলো, যা মামুনের পক্ষে কোনোদিন পরিশোধ করা সম্ভব ছিল না। 50 লক্ষ টাকা। কিন্তু তখন মামুন এসব আইনি জটিলতা বা দেনমোহরের বিশাল অঙ্ক নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেনি।
সে তখন ভালোবাসার স্বপ্নে বিভোর, এক নতুন জীবনের আশায় উদ্ভাসিত। মামুনের বন্ধুদের মধ্যে দু একজন এই কাবিনের অঙ্ক নিয়ে প্রশ্ন তুললেও মামুন তাদেরকে পাত্তা দেয়নি। সে তখন কল্পনার জগতে ভাসছে। বাসর রাতে লায়লা মামুনকে আবারও বোঝালেন, দেখো মামুন, এখন থেকে তুমি আমার সব, আমি তোমাকে সব দেব, যা তুমি চাইবে। তোমার গ্রামের বাড়িঘরের দিকেও আমি দেখব, তোমার বোনদের পড়াশোনার দায়িত্বও আমার। শুধু আমার সাথে থেকো, আমাকে ছেড়ে যেও না। মামুনও লায়লাকে জড়িয়ে ধরে ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখতে লাগলো। সে ভাবল, অবশেষে তার দুঃখের দিন শেষ হলো। সে এখন একজন সুখী মানুষ। লায়লার হাতে হাত রেখে সে ভবিষ্যতের এক রঙিন জাল বুনল। প্রথম মাসখানেক তাদের সংসার সত্যি ভালোই চলছিল। মামুন লায়লার সাথে বিভিন্ন অভিজাত পার্টিতে যেত, দামি গাড়িতে চড়ে শপিং করত, লায়লার টাকায় বন্ধুদের সাথে আড্ডা দিত, আর গ্রামের বাড়িতেও নিয়মিত টাকা পাঠাতো। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হতো, ভাবত মামুনের ভাগ্য খুলে গেছে, সে এখন একজন শহরের বড় লোক। তার টিকটক প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা বাড়তে লাগলো। সবাই তাকে লাখপতি মামুন বলে ডাকতে শুরু করলো। কিন্তু ধীরে ধীরে মামুনের মনে একটা শূন্যতা তৈরি হতে লাগলো। এই সম্পর্কটা তার কাছে শুধু টাকার বিনিময়ে একটা চুক্তি মনে হতে শুরু করলো। লায়লার অতিরিক্ত শাসন, তার প্রতি মামুনের বয়সের ব্যবধানের কারণে তৈরি হওয়া এক ধরনের অস্বস্তি, আর সমাজের মানুষের বাঁকা চাহনি, সবকিছু মিলে মামুনের মনকে কুরে কুরে খাচ্ছিল। সে বুঝতে পারছিল লায়লা তাকে ভালোবাসার নামে নিজের একাকিত্ব ঘোচাতে, নিজের ব্যক্তিগত চাহিদা মেটাতে ব্যবহার করছেন মাত্র। তারুণ্যের উচ্ছলতা ধীরে ধীরে ফিকে হতে লাগলো। লায়লা তাকে স্বাধীনভাবে কোনো কাজ করতে দিতেন না, সব বিষয়ে নিজের মতামত চাপিয়ে দিতেন। প্রায় 6 মাস কেটে গেল এই সম্পর্কের টানাপোড়েনে। মামুন অনুভব করল তার একটা নিজস্ব পরিচয় দরকার। শুধু লায়লার দেওয়া পরিচয় সে বাঁচতে চাইছে না। সে একদিন সাহস করে লায়লাকে বলল, আমার তো এখন নিজের একটা পরিচয় দরকার। তুমি বলেছিলে বিয়ের পর আমাকে একটা বাড়ি কিনে দেবে, নিজের নামে লিখে দেবে। আমার গ্রামের বাড়িতেও সবার অনেক আশা। তারা ভেবেছিল আমি শহরে গিয়ে নিজের একটা ঠিকানা গড়ব, একটা ছোটখাটো ব্যবসা শুরু করব। লায়লা প্রথমে এই কথাই খুব একটা পাত্তা দিলেন না। তিনি ইতস্তত করলেন, তারপর বললেন, এত তাড়াহুড়ো করছো কেন? সব হবে, এখন তো তুমি আমার সাথেই আছো। তাছাড়া তোমার সব খরচ তো আমি বহন করছি, আর বাড়িঘর তো আমি তোমাকে মরার পরেও দিতে পারবো না। আমার ছেলেমেয়েরা আছে, তাদের দাবি আছে। মামুন বুঝতে পারল লায়লা তাকে শুধু ব্যবহার করছেন। তার কথার মধ্যে কোনো আন্তরিকতা নেই, শুধু টালবাহানা। মামুন যখন ক্রমাগত চাপ দিতে লাগলো, নিজের একটা ঠিকানা আর ভবিষ্যৎ নিয়ে লায়লার সাথে কথা বলতে চাইল, তখন লায়লা সরাসরি অস্বীকার করলেন বাড়ি লিখে দিতে। তার মুখের হাসি উধাও হয়ে গেল, এক কঠিন অভিব্যক্তি ফুটে উঠল তার চেহারায়। তিনি বললেন, তুমি কি মনে করো আমি আমার এত কষ্ট করে জমানো সম্পদ তোমাকে দিয়ে দেব? আমি তোমাকে ভালোবেসেছি, বিয়ে করেছি, তোমার সব খরচ চালাচ্ছি, তোমার পরিবারকেও দেখছি। এটাই কি যথেষ্ট নয়? তুমি তো শুধু আমার টাকার জন্য আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? মামুন লায়লার আসল রূপ দেখে স্তম্ভিত হয়ে গেল। তাদের মধ্যে শুরু হলো তুমুল ঝগড়া। মামুন লায়লাকে স্পষ্ট জানিয়ে দিল, তুমি যদি আমাকে বাড়ি লিখে না দাও, আমি তোমার সাথে থাকবো না। আমি এভাবে আর থাকতে পারছি না। লায়লা অনড় থাকলেন, আমার জিনিস আমি কাউকে দেব না, আর যদি তুমি যাও তবে তোমার কপালে খারাপই আছে। তুমি আমার এত টাকা খরচ করিয়েছো, তার শোধ তুলব। ঝগড়ার এক পর্যায়ে মামুন রাগে, ক্ষোভে আর হতাশায় ব্যাগ গুছিয়ে লায়লার বাড়ি ছেড়ে চলে গেল। সে আর লায়লার সাথে যোগাযোগ করল না, এমনকি তার ফোন নম্বরও ব্লক করে দিল। লায়লা প্রথম দিকে খুব চিন্তিত ছিলেন। ভেবেছিলেন মামুন হয়তো কয়েকদিন পর আবার ফিরে আসবে, টাকার লোভ তাকে ফিরিয়ে আনবে। কিন্তু যখন দেখলেন মামুন কোনোভাবেই ফিরে আসছে না, তখন তার জেদ চেপে গেল। সে ভাবল, এত সাহস, আমার টাকায় মানুষ হয়ে আমাকেই ছেড়ে যাবে? আমি এর উচিত শিক্ষা দেব। লায়লা কালবিলম্ব না করে মামুনের নামে কাবিননামার টাকা আদায়ের জন্য মামলা ঠুকে দিলেন। 50 লক্ষ টাকার দেনমোহর পরিশোধ না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। মামুন তখন গ্রামে ফিরে একটি ছোট ব্যবসা শুরু করার চেষ্টা করছিল, কিন্তু তার সেই সামান্য ব্যবসাও লায়লার মামলার কারণে বন্ধ হওয়ার উপক্রম হলো। তাকে বারবার গ্রাম থেকে ঢাকায় এসে মামলার হাজিরা দিতে হলো, যা তার জন্য ছিল বিরাট আর্থিক বোঝা। প্রতিটি হাজিরায় যাতায়াত খরচ, উকিলের ফি, সব মিলিয়ে তার নতুন করে জমানো টাকা শেষ হয়ে যেতে লাগলো। এক মামলা শেষ না হতেই লায়লা মামুনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের করলেন। প্রতারণা, মানহানি এবং 1 কোটি টাকা আত্মসাৎ করার মতো গুরুতর অভিযোগ আনলেন, যদিও মামুন 1 টাকাও আত্মসাৎ করেনি। লায়লার প্রভাবশালী আইনজীবীরা মামুনের বিরুদ্ধে সব প্রমাণ দাখিল করল। মামুন অসহায় হয়ে পড়ল। তার সামান্য ব্যবসাও বিক্রি করে দিতে হলো এসব মামলার খরচ জোগাতে। গ্রামের সহজ সরল ছেলে কোনোদিন থানা পুলিশের ধার ধারেনি, এখন সে এক জটিল আইনি প্যাচের মধ্যে ফেসে গেল। মামুন তার টিকটক প্রোফাইলে লাইভে এসে নিজের দুরবস্থার কথা বলতে শুরু করল। কেঁদে কেঁদে সে দর্শকদের কাছে সাহায্য চাইল, নিজের নির্দোষ প্রমাণ করতে আকুতি জানালো।
তার ভিডিওগুলো ভাইরাল হলো। অনেকেই তার প্রতি সহানুভূতি দেখালেও লায়লার বিরুদ্ধে কথা বলার সাহস পেল না। এই সব কিছুর মধ্যেই লায়লার দায়ের করা 1 কোটি টাকা আত্মসাৎ মামলায় মামুনকে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। পুলিশ এসে আবারও মামুনকে ধরে নিয়ে গেল। মামুনের মা তার ছেলের এই পরিণতি দেখে দিশেহারা হয়ে গেলেন। ছেলের জীবন বাঁচাতে তিনি শেষ সম্বলটুকু বিক্রি করে দিলেন। তাদের গ্রামের পৈতৃক ভিটার ছোট বাড়িটি, সেই টাকা দিয়ে কোনো মতে বড় অঙ্কের জামিন করিয়ে মামুনকে হাজত থেকে ছাড়িয়ে আনলেন। কিন্তু ততদিনে মামুন মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত। তার স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে। সে এখন একজন দেউলিয়া, সমাজে কলঙ্কিত। তারুণ্যের উচ্ছলতা হারিয়ে তার চোখে নেমে এসেছে এক গভীর শূন্যতা। লায়লার ভালোবাসা নামের ফাঁদ তার জীবনটাকে তছনছ করে দিয়েছে। মামুন বুঝতে পারল টিকটকের রঙিন দুনিয়া আর টাকার লোভে পড়ে সে এক চরম ভুল করে ফেলেছে। তার জীবনটাই অন্ধকারে হারিয়ে গেল এক অসমাপ্ত কাবিননামার অভিশাপ নিয়ে। সতর্কবার্তা: ভালোবাসার সম্পর্কে বয়স কোনো বাধা না হলেও শুধুমাত্র আর্থিক প্রলোভনে পড়ে বা আবেগের বশে কোনো সম্পর্কে জড়ানো উচিত নয়। সম্পর্কের গভীরতা আর পারস্পরিক বিশ্বাসই একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি। ভার্চুয়াল জগতের মোহ আর বাস্তবতার ফারাক বুঝতে না পারলে মামুনের মতো পরিণতি হতে পারে যে কোনো কারো জীবনে। প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া উচিত, বিশেষ করে যখন সেখানে অর্থ, আইনি চুক্তি বা সামাজিক সম্পর্ক জড়িত থাকে। কাবিননামা বা যে কোনো আইনি দলিলে স্বাক্ষর করার আগে ভালোভাবে বুঝে নিন তার শর্তাবলী এবং আপনার দায়বদ্ধতা। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে তার ফল হতে পারে মারাত্মক এবং সারা জীবনের জন্য পস্তাতে হতে পারে। এই গল্পটি একটি দৃষ্টান্ত যা আমাদের সতর্ক করে যে সব চকচকে জিনিস সোনা হয় না, আর সব মিষ্টি কথাই সত্য হয় না। লোভ মানুষকে এমন পথে ঠেলে দিতে পারে যেখানে ফিরে আসার আর কোনো পথ থাকে না, কেবল অন্ধকার আর হতাশা।